নমস্কার, ফিরে এসেছি দ্বিতীয় পর্বে। আলোচ্য বিষয় ছিল প্রাণ ও ধর্ম। আমরা এবার আলোচনা করে দেখি, প্রাণ ধর্ম সম্বন্ধে আলোচনা করছিলাম। এবার আমরা আলোচনা করে দেখি মোগল শাসন ও ভারতীয় প্রাণ ধর্ম। ভারতবর্ষে প্রায় 600 বছর ধরে পাঠানো মোগল শাসন চলেছিল। মোগল যুগে ভারতের রাজনৈতিক অত্যাচার যথেষ্ট হয়েছিল। পাঠান ও মোগল যুগে রাজা বাদশারা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ভারতীয় প্রাণ ধর্মে আঘাত আনার চেষ্টা করেছিল। তবে উচ্চ রাজপদের প্রলোভন দেখিয়ে বা অন্যান্য পন্থা অবলম্বন করেও ভারতীয় প্রাণ ধর্মের খুব বেশি ক্ষতি তারা কিন্তু করতে পারেনি। এর কারণ হলো ইসলামিক সমাজ জীবনের প্রাণ শক্তিটা ওই মিশর, সাইবেরিয়া ও পারস্যের অন্যান্য দেশগুলির সমাজ জীবনের বিপরীত ধর্মী তরঙ্গগুলিকে আত্মস্থীকরণের ফলে তাদের প্রাণশক্তি, ইসলামিক প্রাণশক্তি অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। তাই মুসলমান আক্রমণের পর, ভারতবর্ষের মুসলমান আক্রমণের পরে ইসলামিক প্রাণ ধর্ম ভারতীয় প্রাণ ধর্মের পাশাপাশি বাস করেও ভারতীয় প্রাণ ধর্মের বিশেষ ক্ষতি করতে পারেনি। এবার আসা যাক ব্রিটিশ শাসন ও ভারতীয় প্রাণ ধর্মে। ব্রিটিশরা ভারতবর্ষে মোগলের পরে ব্রিটিশ শাসন চলেছিল প্রায় 200 বছর ধরে। ইংরেজ শাসকরা ছিল কিন্তু অত্যন্ত চতুর। তাই প্রত্যক্ষভাবে তারা ভারতীয় প্রাণ ধর্মে আঘাত না এনে তারা কি করলো, একটা কূটনৈতিক পথ অবলম্বন করলো। তারা দেখলো যে ভারতে যদি ইংরেজ শাসন দীর্ঘস্থায়ী করতে হয় তাহলে শুধু ইংরেজদের মাধ্যমে শাসন করলে চলবে না, এই এদেশীয় একদল দেশীয় সমর্থক এমনভাবে গড়ে তুলতে হবে তাদের, যারা হবে জন্মসূত্রের দিক থেকে ভারতীয়, বর্ণের দিক থেকে ভারতীয়, কিন্তু আদব কায়দা, শিক্ষা, আচার আচরণ, রুচি, সংস্কৃতিতে হবে পুরোপুরি ইউরোপীয়। তাই তাদের প্রাণ ধর্মের অনুশীলনে আঘাত আনার জন্য তারা কি করলো, ব্রিটিশরা কি করলো, এদেশে তাদের নিজের দেশের অনুকরণে এক শিক্ষা পদ্ধতির প্রবর্তন করলো। উদ্দেশ্য ছিল ইংরেজি জানা একদল কেরানিকুল তৈরি করা, ইউরোপীয় ঠাটবাটে অভ্যস্ত একদল কেরানিকুল, যারা পরিপূর্ণভাবে তাদের দ্বারা পরিচালিত হবে। কি হলো এর ফলে, এদেশের মানুষের মধ্যে কিছু মানুষ নিজেদের এই শিক্ষা শিক্ষিত হওয়ার ফলে নিজের দেশের প্রাণ ধর্ম, স্বকীয় বৈশিষ্ট্য ভুলে গিয়ে সম্পূর্ণ পাশ্চাত্য মনোভাবাপন্ন হয়ে পড়ল। ভারতীয় শিক্ষা পদ্ধতি এদেশের ছাত্রদের মনে যে নৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক, সামাজিক যে সমস্ত গুণগুলির বিকাশ ঘটাতো ভারতীয় এই ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষা পদ্ধতির মাধ্যমে, সেগুলো বন্ধ হয়ে গেল। আর পাশ্চাত্যের জড়বাদী শিক্ষা ব্যবস্থা, জড়বাদী সভ্যতার মোহে অন্ধ হয়ে এদেশের যুব সমাজও হয়ে উঠল সন্দেহবাদী, জড়বাদী ও নাস্তিক। পাশ্চাত্য শিক্ষার কুফলে শিক্ষিত এমন একদল মানুষের উৎপত্তি হলো যারা না হলো ইংরেজ, না হলো ভারতীয়। এদেশের ইন্ডিয়ান সিভিল সার্ভিস সম্বন্ধে জনৈক পণ্ডিত বলেছিলেন যে এরা না রইল ইন্ডিয়ান, না রইল সিভিল, আর না এটা হলো একটা সার্ভিস। এরা ভারতীয় মূল জনজীবন থেকে এরা বিচ্ছিন্ন হয়ে পড়ল। কারণ ভারতের অগণিত জনসাধারণের আচার আচরণ, আদব কায়দা, চিন্তার চরিত্র থেকে এদের সবকিছুই ছিল পৃথক ধরনের। গ্রাম ভারতের সরল নিরীহ মানুষদের আধুনিক শিক্ষা শিক্ষিত এই সমস্ত নব্যযুবার দল তাদের আপনজন বলে গ্রহণ করতে পারল না। সুচতুর ইংরেজ শাসক এমন কৌশল অবলম্বন করলো যাতে করে এরা ভারতীয়দের চেয়ে ব্রিটিশ শাসককে বেশি আপনজন বলে ভাবতে শুরু করলো। নিজের নেটিভ হয়ে, ব্রিটিশের ভাষায় ভারতীয়রা ছিল নেটিভ, তো ব্রিটিশরা ভারতীয়দের বলতো নেটিভ। এই তথাকথিত কালো চামড়ার ইংরেজি শিক্ষা শিক্ষিত, ইউরোপিয়ান আদব কায়দায় শিক্ষিত নেটিভরাও ভারতবর্ষের মানুষদের বলতে লাগলো নেটিভ। সাম্রাজ্যবাদী ইংরেজদের উদ্দেশ্য সিদ্ধ হলো ও তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যের বুনিয়াদ সুদৃঢ় হলো। এইভাবেই তারা 200 বছর ভারতবর্ষকে শাসন করেছিল। এবার আসা যাক ইংরেজ শাসন ও চৈনিক প্রাণ ধর্ম। চীনের ক্ষেত্রে কি করেছিল ইংরেজরা,
চীন দেশে ইংরেজ চীনবাসীর প্রাণ ধর্মকে নস্যাৎ করে দিয়েছিল। চীনের কুওমিন্টাং রাজত্বের পূর্ব পর্যন্ত চীনের জনসাধারণ ছিল সরল, শান্তিপ্রিয়, কর্মঠ ও ধর্মপরায়ণ। কিন্তু ইংরেজ জাতি তাদের দেশে সস্তায় প্রচুর আফিং আমদানি করে সেই কর্মঠ ধার্মিক জাতিকে অলস ও কর্মবিমুখ করে তুলল। পরবর্তীকালে তাই চীনারা তাদের প্রাণ ধর্ম থেকে বিচ্যুত হয়ে চীনা জাতিকে প্রাণ ধর্ম থেকে বিচ্যুত হওয়ার ফলে সেই চীনা জাতিকে কমিউনিজমের পথে পরিচালিত করা সম্ভব হয়েছিল। ইংরেজ জাতি নষ্ট করেছিল চীনাদের প্রাণ ধর্ম, আর কমিউনিস্টরা চীনাদের প্রাচীন ধর্মবিশ্বাসকে সম্পূর্ণ নস্যাৎ করে ধ্বংস করে ইংরেজদের আরাধ্য কার্যকে সুসম্পন্ন করে তুলেছিল। এবার আসা যাক ভারতবর্ষের দিকে। ভারতবর্ষে ধনতন্ত্র ভারতীয় প্রাণধর্ম। ধনতন্ত্র মানুষকে শোষণ করে ভিখারিতে পরিণত করেছিল। আমরা দেখি ধনতন্ত্রের অভ্রূণী শোষণ গোটা সমাজ ব্যবস্থাটাকে, সমাজটাকে একেবারে এত ধনবৈষম্য, আর্থিক বৈষম্য গড়ে দিয়েছিল, যার ফলে সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ক্ষুধাতুর, অনাহারে, পরপর দুর্ভিক্ষ গুলি তার প্রমাণ ছিল। সামাজিক বৈষম্য, আর্থিক বৈষম্য এত বেড়ে গিয়েছিল। ধনতন্ত্র প্রাণ ধর্মের প্রতিকূলতা যদিও প্রত্যক্ষভাবে করে না, তবু ধনতন্ত্রের সর্বগ্রাসী শোষণ, অভ্রংলেই শোষণ মানুষকে সর্বশান্ত করে পথের ভিখারিতে পরিণত করে দেয়। একটু আগে যা বলছিলাম, এই ধরনের মানুষদের প্রাণ ধর্মের সুষ্ঠু অনুশীলন করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। ভারতীয় সমাজ জীবনে সামন্ততান্ত্রিক যুগে শোষণ থাকলেও তা কখনো প্রাণ ধর্মের প্রতিকূলতা কিন্তু করেনি। কিন্তু বর্তমানে বৈশ্য শোষণের ফলে ভারতীয় জনসাধারণের আর্থিক অবস্থা বিপর্যস্ত হওয়ায় ভারতবাসীর প্রাণ ধর্মের অনুশীলন দুঃসাধ্য হয়ে পড়েছে। ভারতীয় প্রাণ ধর্মের এই সংকটের যুগেই আমরা দেখেছি সে যুগে জড়বাদী দর্শনগুলো মাথা তোলার সুযোগ পেয়েছিল। তাই আনন্দমার্গের সামাজিক ও অর্থনৈতিক দর্শনে ধনতন্ত্রের বিনাশের কথা সরবে ঘোষণা করা হয়েছে। আনন্দমার্গ দর্শনে অন্যতম প্রাউড দর্শন, সামাজিক অর্থনৈতিক দর্শনের স্লোগান ধনতন্ত্র ভাতে মারে আতে মারে কমিউনিস্ট, তাই তোমার প্রাউডিস্ট। ধনতন্ত্র মানুষকে ভাতে মারে, আর কমিউনিজম দর্শনটা মানুষকে মনের দিক থেকে মেরে দেয়, আতে ঘা দিয়ে তাকে শেষ করে দেয়, তার বাক স্বাধীনতা কেড়ে নেয়, তার ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেয়, ইত্যাদি ইত্যাদি। তো আনন্দমার্গ দর্শনে মানুষের ন্যূনতম চাহিদাগুলি পূরণের দিকে জোর দেওয়া হয়েছে ও সাময়িক সম্পদের সর্বাধিক উপযোগের দ্বারা ন্যায়সঙ্গত বন্টনের ভিত্তিতে সমস্ত অর্থনৈতিক সমস্যার সুষ্ঠু সমাধানের দ্বারা এক আদর্শ অনুকূল সামাজিক পরিবেশ তৈরির কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি মানুষই আপন আপন প্রাণ ধর্ম অনুশীলনের সমস্ত প্রকার সুযোগ পাবে। এবারে দেখা যাক কমিউনিজম ও ভারতীয় প্রাণ ধর্ম কিভাবে এই কমিউনিজম তত্ত্ব ভারতীয় প্রাণ ধর্মকে নস্যাৎ করার চেষ্টা করেছিল। জড়বাদ কোনো দেশেই কখনো মানব জীবনে ভিত্তি হতে পারেনি, কারণ তাতে মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ রুদ্ধ। জড়বাদ তথা কমিউনিজম সম্বন্ধে তাই তো বলা হয়েছে, ক্যাপিটালিজম মেক্স এ ম্যান বেগার বাট কমিউনিজম মেক্স দ্য বেগার ব্রুট। ধনতন্ত্র মানুষকে ভিখারিতে পরিণত করে, আর কমিউনিজম সেই ভিখারির কাছ থেকে মানবিকতাটুকু কেড়ে নিয়ে তাকে একটা উদার উপস্থ সর্বস্ব পশুতে পরিণত করে। কারণ এই জড়বাদে মানুষের জীবনে সর্বাঙ্গীন বিকাশের পদরুদ্ধ, অথচ কমিউনিজমের দার্শনিক ভিত্তি হল জড়বাদ। এই কমিউনিস্ট এই ভ্রান্ত জড়বাদকে প্রচার করে অতীতে মানব ধর্মের বিরুদ্ধাচরণ করেছিল। কমিউনিজমের নামে আমরা দেখছি অত্যাচারের স্টিমরোলার চালানো হয়েছিল দিদেন কমিউনিস্ট কান্ট্রি, সোভিয়েত ইউনিয়ন সহ দেশগুলোতে। কমিউনিস্ট লৌহ যবনিকের অন্তরালে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ গুমরে গুমরে কেঁদে মরেছিল কনসেন্ট্রেশন ক্যাম্পের মাধ্যমে, চরম নির্যাতনের শিকারে তিল তিল করে তারা মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিল। এটা হলো কমিউনিস্টদের ইতিহাস। এই কমিউনিস্টরা যদিও মানব মুক্তি ও প্রগতির ফাঁকা বুলি আওড়াতো, তথাপি মানুষের কল্যাণ তাতে কখনই হয়নি। আমরা তাই বলি ভারতীয় প্রাণ ধর্ম হলো এই কমিউনিজমের সম্পূর্ণ বিপরীত। কমিউনিজম আর ভারতীয় প্রাণ ধর্ম সম্পূর্ণ বিপরীত।
কমিউনিস্ট রাষ্ট্রগুলিতে আমরা অতীতে দেখেছি জড়বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উপর সমধিক জোর দেওয়া হয়েছিল, তাতে হয়তো দেশের ধনোৎপাদন আপাতভাবে বেড়েছিল, কিন্তু সে দেশের মানুষের আর্থিক সমস্যার কিছুটা সমাধানও হয়েছিল হয়তো, কিন্তু তাহলে কিন্তু কমিউনিস্ট দেশগুলো খাদ্যাভাবে সবসময় ভুগেছিল। আমি এই ইতিহাসে যাচ্ছি না, অতীত ইতিহাসই তার প্রমাণ। তারা শুধু মিলিটারি দিক থেকে ডেভেলপমেন্টের জন্যই সমস্ত ইনভেস্ট করেছিল রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যার ফলে খাদ্যের অভাবে তাদের এই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি ধনতান্ত্রিক দেশগুলোর উপরে নির্ভর করতে হতো খাদ্যের জন্য। তাহলে দেখা যাচ্ছে সেই জন্য কমিউনিজম আজকে ইতিহাসের রাস্তা করে স্থান লাভ করেছে। এই কমিউনিজম তত্ত্বটা ছিল একটা মানবতা বিরোধী, একটা ইউটোপিয়ান আইডিয়া, তাই ইতিহাসের রাস্তা করে স্থান হলো কমিউনিজমের হলো অকাল মৃত্যু। তাহলে পাশ্চাত্যের ধনতান্ত্রিক দেশগুলিতে আজ কোনো সমস্যাই থাকতো না যদি কমিউনিজম সাকসেসফুল হতো। মানুষ শুধুমাত্র উদরবস্তুসেবী জীবী নয়, সে আরো কিছু। সে হল ঈশ্বরের সন্তান, তার অনন্ত সুখের পিপাসা আছে। তাই সীমিত ভৌতিক সম্পদের চাহিদার যোগানের দ্বারা তার অনন্ত ক্ষুধার নিবৃত্তি হয় না। মানুষের অনন্ত ক্ষুধার নিবৃত্তির জন্য দরকার সেই অনন্ত সুখম অনন্তম আনন্দম, আনন্দ সূত্রে বলা হয়েছে। অনন্ত সুখের পরিতৃপ্তি হলো মানুষকে সেই অনন্তত্বে প্রতিষ্ঠা করবে। আর সেই অনন্ত সুখ তো আনন্দ কি হলো না, আনন্দং ব্রহ্ম ইত্যাউ, আনন্দই ব্রহ্ম, ব্রহ্মই আনন্দ। অনন্ত সুখই হলো আনন্দ, আনন্দই ব্রহ্ম। তাই মানুষের এই যে অনন্ত ক্ষুধাকে সেই অনন্ত সুখ তথা আনন্দ স্বরূপের সন্ধানে তার দিকেই পরিচালিত করে দেওয়াতেই মানব জীবনের সার্থকতা, যা কমিউনিজমে ছিল না। তাই মানুষের প্রাণ ধর্ম হবে এমন যা তাকে এই অনন্ত ক্ষুধার নিবৃত্তির পথ নির্দেশনা দেবে। কমিউনিজমে মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধকে অবজ্ঞা করা হয়েছে, মানবাত্মাকে অস্বীকার করা হয়েছে। তাই কমিউনিস্ট দেশগুলোতে মানুষের অবস্থা অতীতে হয়েছিল ঠিক ডেয়ারি ফার্মের সযত্ন পোষিত জন্তু জানোয়ারদের মতো। আজকে বিশ্বের বুকে কোথাও আর কমিউনিজম নেই। যদি কমিউনিজমের চায়নাতে কমিউনিজম নেই, কমিউনিজমের খোলসের আড়ালে সেখানে একনায়কতন্ত্র চলছে, ধনতন্ত্রের পদোন্নয়ন করা হচ্ছে। এবার আসি আনন্দমার্গ ও প্রাণ ধর্ম। আনন্দমার্গ এই সর্বাত্মক জীবনাদর্শ সমগ্র বিশ্বের প্রাণ ধর্মের প্রতিষ্ঠা চায়। সমগ্র বিশ্বের প্রাণ ধর্মের কথা বিবেচনা করে আনন্দমার্গের দর্শন রচিত হয়েছে। এটা হলো সর্বাত্মক জীবনাদর্শ। এই 360 ডিগ্রি অ্যাঙ্গেল, সর্বগণিক, মাল্টি পার্সপেক্টিভ, বহুমুখী জীবনাদর্শ। জীবনের এমন কোনো দিক নেই যে দিকটি উপেক্ষিত, অবহেলিত হয়েছে আনন্দমার্গ দর্শনে। মানুষের জীবনকে পরিপূর্ণ করে গড়ে তুলতে গেলে, মানুষের জীবনায়নের যতগুলো দিক আছে, জীবনকে, সমাজকে সুন্দর করে গড়ে তুলতে গেলে সে সমস্ত তত্ত্ব, সমস্ত দিকগুলি আনন্দমার্গ দর্শনে তথা আদর্শে বিদ্যমান। তাই তো আনন্দমার্গ আদর্শকে বলা হয়েছে কম্প্রিহেনসিভ আইডিওলজি বা সর্বাত্মক জীবনাদর্শ বা পূর্ণাঙ্গ জীবনাদর্শ। তাই আনন্দমার্গের ধর্মশাস্ত্র, দর্শনশাস্ত্র, সমাজশাস্ত্র, নীতিশাস্ত্র, সাধনা পদ্ধতি, তার আনন্দমার্গের বিজ্ঞান ভিত্তিক এই যে যোগ সাধনা পদ্ধতি, সামাজিক অর্থনৈতিক তত্ত্ব ও শিক্ষা পদ্ধতি, সর্বত্রই এই প্রাণ ধর্মের প্রতিষ্ঠাকে সহজ করে তুলবে। এই সবকিছুই প্রাণ ধর্মের অনুশীলনের সহায়ক আনন্দমার্গ সর্বাত্মক জীবনাদর্শ। একজন যথার্থ আনন্দমার্গী তার ব্যক্তিগত সাময়িক জীবনে যা কিছুই করুক না কেন, সমস্তই তার প্রাণ ধর্মের অনুকূল। মায়াবাদী বৈদান্তিক সন্ন্যাসীদের মতো আনন্দমার্গ দর্শন এই পরিদৃশ্যমান জগৎকে কখনো মিথ্যা মায়া বলে উড়িয়ে দেয়নি, দেবেও না। বরং এই জগৎকে আপেক্ষিক সত্য বলে মেনে নিয়ে এই জগতের আভ্যন্তরীণ সমস্যার মোকাবিলার জন্য সর্বাঙ্গীন প্রস্তুতি চালাবে আনন্দমার্গীরা। আর এই জগৎকে, এই ধুলার ধরণীকে কি করে সমস্ত সমস্যার সমাধান করে একটা আদর্শ সমাজ গড়ে তোলা যায়, আনন্দমার্গের প্রাউড দর্শনের আদর্শে সেই প্রচেষ্টা চালাবে। তাই প্রাচুর্য ও দারিদ্র দুই মানুষকে তার প্রাণ ধর্ম থেকে বিচ্যুত করে।
প্রাচুর্য, বিলাস ব্যসনের স্রোত, বিলাস ব্যসন জীবনযাত্রা যেমন মানুষকে প্রাণ ধর্ম থেকে বিচ্যুত করে, আবার দারিদ্র মানুষকে প্রাণ ধর্ম থেকে বিচ্যুত করে। তাই আনন্দমার্গের সামাজিক অর্থনৈতিক দর্শনে যাতে কেউ অর্ধাহারে অনাহারে তিল করে শুকিয়ে না মরে, সেদিকে কড়া নজর রাখা হয়েছে। ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতিও প্রাণ ধর্মের মূলে কুঠারাঘাত করে। ব্রিটিশ আমলে ভারতে তাই হয়েছিল। আনন্দমার্গ এই বিষয়ে সদা সতর্ক। তাই আনন্দমার্গের শিক্ষা পদ্ধতি, যা আমি আগে বলেছি নব্য মানবতাবাদী শিক্ষা পদ্ধতি, এমনভাবে রচিত হয়েছে যাতে মানুষের মূল প্রাণ ধর্মকে স্বীকার করে নেওয়া হয়েছে। আমাদের আশ্রমিক স্কুলগুলির শিক্ষা পদ্ধতি এই প্রাণ ধর্মের উপর প্রতিষ্ঠিত। আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন দিকগুলোর যুগোপযোগী পঠন পাঠনকে যেমন উৎসাহ দেওয়া হয়েছে, ঠিক তেমনি শিক্ষার্থীর মনে যাতে শ্রদ্ধা, বিনয়, সৌজন্য, সম্ভ্রম, সামাজিক চেতনা বিকাশ লাভ করে, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের মধ্যে এই গুণগুলির বিকাশ ঘটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বাধীনোত্তর ভারতে এই ত্রুটিপূর্ণ পাশ্চাত্য শিক্ষা পদ্ধতির আমূল সংস্কার হলে ভারতীয় প্রাণ ধর্ম ভিত্তিক এক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা যদি প্রবর্তিত হতো, তাহলে আজকের ভারতবর্ষ অনেক অবাঞ্ছিত সমস্যা যা আজকে আমরা ফেস করছি, তার থেকে ভারতবর্ষের নিষ্কৃতি পেত। দেশীয় প্রাণ ধর্মের উপর ভিত্তি করে এই ধরনের নতুন এক শিক্ষানীতি প্রবর্তন করে ভারতের শিক্ষা সংস্কারকরা আজও পরীক্ষা করে দেখতে পারেন। তাই পৃথিবীর সকল দেশই এইভাবে আপন আপন প্রাণ ধর্মের অনুশীলন করে আপন আপন প্রাণ ধর্ম অনুসারে আনন্দমার্গ দর্শনকে নিজের দেশে প্রয়োগ করতে পারে। আনন্দমার্গীয় দর্শনে এই ধরনের যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। এখানেই এই প্রাণ ধর্মের দ্বিতীয় তথা শেষ পর্বের সমাপ্তি। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি।